আসসালামু আলাইকুম। চেক দিয়েছেন, টাকা নাই, আপনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। অনেকেই চেক নিয়েছেন, টাকা পান একজনের কাছে, চেক নিয়েছেন, কিন্তু চেকে যে টাকাটা উল্লেখ আছে ওই পরিমাণে টাকা তার ব্যাংকে নাই। আপনি চেক যোজনার মামলা করেছেন এনআই অ্যাক্টের 138 ধারায়। এই এনআই অ্যাক্টটা কি, এই ধারায় কি বলা আছে, কতদিন সাজা দেওয়া আছে, এই বিষয়গুলো নিয়ে একটু খোলাখুলি কথা বলবো। এই মামলায় যদি আসামি পলাতক থাকে, সেক্ষেত্রে এই মামলাটা শেষ হয়ে যাবে কিনা, মামলাটা একদম খালাস হয়ে যাবে কিনা, আসামি খালাস পাবে কিনা, সেই বিষয়ে একটু কথা বলবো। প্রথমত, এনআইএক্ট হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। এটা হচ্ছে 1881 সালের একটা আইন। এখন এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হলো, এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আমি এই মামলা করেছিলাম, আসামির বিরুদ্ধে সমন হয়ে গেছে, সমন ইস্যু হয়েছে, সমন নিয়ে থানার পুলিশ গেছে বাসায়, যাওয়ার পরে দেখে থানার পুলিশ দেখলো যে ওই আসামি বাসায় নেই, উনি বিদেশে চলে গেছেন। সেই ক্ষেত্রে এই মামলাটা খারিজ হয়ে যাবে কিনা, এই মামলাটা সে খালাস পাবে কিনা? না, এই মামলায় কখনোই সে খালাস পাবে না, এই মামলাটা খারিজ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি হবে, সমন যখন তার বাসায় যাবে, যদি সে না থাকে, সেক্ষেত্রে তাকে পলাতক দেখিয়ে সমনটা জারি করে একটা কপি আদালতে ফেরত দিয়ে দিবে। যখন আদালত ফেরত পাবে, আদালত যখন দেখবে যে এই লোক পলাতক, তখন যেই তারিখে তাকে আসার কথা ওই তারিখে যদি উনি ওই তারিখে থেকে ওনার নামে একটা ওয়ারেন্ট ইস্যু হবে। এখন এই ওয়ারেন্ট থানায় চলে গেল, সংশ্লিষ্ট থানায়, আসামির বাড়ি যে থানায়, সেই থানায় ওয়ারেন্ট চলে গেল। ওয়ারেন্ট যাওয়ার পরে থানা পুলিশ তাকে খুঁজতে থাকবে। যদি তাকে খুঁজে না পায়, দীর্ঘদিন যদি পলাতক থাকে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু ক্রোকি পরোয়ানা আদেশ করবে, ক্রোকি পরোয়ানা জারি করবে, ক্রোকি পরোয়ানা। তার অস্থাবর সম্পত্তি যা আছে, এটা ক্রোক করার একটা আদেশ দিবেন। এখন ওই দেখা গেল যে পুলিশ তার বাসায় গেছে, মালামাল ক্রোক করার মতো তার বাড়িতে কোনো মালামাল নাই, তার ঘরে নেই, অথবা তার ঘর আছে কোনো মালামাল নাই, খালি ঘর পড়ে আছে, এরকম হইতে পারে। এরকম যদি হয়, ক্রোকের আদেশ যখন উনি জারি করে দিলে, পাঠাইলেন, তারপরে একটা পত্রিকা একটা বিজ্ঞপ্তি দেবে তার বিরুদ্ধে, তাকে খোঁজার জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপরে হলো তার বিচারিক কার্যক্রম শুরু হবে। বিচারে তার হয়তো সাজা হয়ে যেতে পারে, অথবা খালাস হয়ে দিতে পারে। সে যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে খালাস হয়ে যাবে। আর সাধারণত খালাস হয় না, তার কারণ ও আসামি যদি পলাতক থাকে, আদালত একতরফাভাবে তার বিরুদ্ধে রায় ঘোষণা করে। কতদিন রায়? রায়টা হবে 1 বছরের কারাদণ্ড হবে। এখন 1 বছরের কারাদণ্ড হইতে পারে, অথবা অর্থদণ্ড হতে পারে। কত টাকা অর্থদণ্ড হবে? যদি আপনি চেকে, দেখা যাচ্ছে আপনার চেকে আপনি 1 লক্ষ টাকার মামলা করেছেন, চেকে 1 লক্ষ টাকা উল্লেখ আছে, তাহলে কিন্তু তার অর্থদণ্ড হবে 3 লক্ষ টাকা। যদি চেকে 5 লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রে তার অর্থদণ্ড হবে 15 লক্ষ টাকা। অর্থাৎ যে টাকা চেকে উল্লেখ থাকবে, সেই টাকার 3 গুণ টাকা অর্থদণ্ড হবে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমি মামলা করলাম 5 লক্ষ টাকার, 5 লক্ষ টাকা চেকে লেখা আছে, তাহলে 15 লক্ষ টাকা যে অর্থদণ্ড করলো, এই বাকি 10 লক্ষ টাকা কোথায় যাবে? বাকি বাকি যে 10 লক্ষ টাকা, এটা কে নেবে? এটা সরকারি কোষাগারে জমা হবে, কিন্তু তাকে 15 লক্ষ টাকা দিতে হবে যার বিরুদ্ধে মামলা করেছেন। সে কারণে এই ধরনের মামলায় যারা পড়েন, আমার মনে হয় মামলা হওয়ার আগেই যারা মামলা করেন তাদের সাথে সমঝোতা করা উচিত। এই মামলাগুলো অর্থদণ্ড হলেও, যেই দণ্ড হোক, তার সাজা হোক আর অর্থদণ্ড হোক, এটা আপিল করা যায়, আপিল করা যায়, এটা একটা সুযোগ আছে। তবে সবচেয়ে ভালো হয় যারা এই ধরনের মামলায় পড়ে যান, আমার মনে হয় মামলা পড়ার আগেই বাদী বিবাদী উভয়ের সাথে মিলে যাওয়াই ভালো। কম বেশি করে হলে তাদের সাথে মিলে যায়, নাহলে প্রচুর হয়রানি দেয়। একটা মামলার পিছনে অনেক লোক পরিশ্রম করে, দেখেন, অনেক দেখা যায় স্টুডেন্ট যারা আছে, কোথাও চাকরি যদি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিতে যায়, সেক্ষেত্রেও কিন্তু চেক দিতে হয়। আর ওখানে যদি একটু বনিবনার এদিক এদিক ওদিক হয়, সেক্ষেত্রে চেক ডিভিশনের মামলা তারাও করে। এই বিষয়গুলো নিয়ে এই জন্য বলি যে যারা এই চেকটা খুব ভয়ঙ্কর একটা দিক, চেকের মামলাটা খুব ভয়ঙ্কর। এই কারণে যারা এই ধরনের টাকা পয়সার লেনদেনের সাথে যুক্ত আছেন, বিশেষ করে এনজিও সংস্থা, এনজিওতে যারা চাকরি করেন, তারাও অনেক প্রেশারে থাকেন। দেখা যাচ্ছে যে যাদের কাছে লোন দিয়েছেন, তারা ঠিকমতো কিস্তি দিচ্ছে না, কিন্তু এই কিস্তি লোন দেওয়ার আগে কিন্তু তারা একটা চেক নিয়ে নেন। এখন পরবর্তীতে যখন কিস্তি ঠিকমতো না দেয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওই চেক ডিভিশনের মামলা করে দেয়। এই মামলা করার পরে তারাও কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট ভোগ করে। দেখা যাচ্ছে যে ঘরে চাউল কেনার টাকা নাই, অথচ তার জেল খাটতে হয় এই 30,000 20,000 টাকার জন্য। সবকিছু মিলে আমার মনে হয় এই মামলাটা যেহেতু আপসযোগ্য, সবার আগেই উচিত মামলা হওয়ার আগে এটা মিলেমিশে মিলমিশ করে এই বিষয়টাকে ফয়সলা করা। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।